ভারতে 2007 সালে মনোজ আর বাবলি নামের একটি দম্পতিকে হত্যা করা হয় উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের দোহাই দিয়ে। পরে 2011 সালে মীনাক্ষী কুমারী নামের একটি মেয়েকেও হত্যা করা হয় এই বর্ণপ্রথার কারণে। আর এই দুটি সত্য ঘটনার অবলম্বনে নির্মিত হয়েছে বলিউডে এবছর এই মুভিটির নাম বেদা। তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে ছবির মূল গল্পে ফেরা যাক। ছবির শুরুতে দেখা যায় একটি মেয়ে রেললাইনের রাস্তা ধরে তার জীবন বাঁচানোর জন্য প্রচন্ড গতিতে দৌড়াতে থাকে, আর সে বারবার পিছনের দিকে তাকাচ্ছিল যেন তাকে কেউ ধাওয়া করতেছে। এই দৃশ্যের ঠিক কিছুদিন পরের ঘটনা। কলেজের গেটের সামনে বেদা বারুয়া নামের একটি মেয়েকে কিছু বকাটে টিস করতে থাকে, আর তাই বিরক্ত হয়ে কলেজের ভিতরে চলে যায়। একটু পরে দেখা যায় তার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড তার হাতে একটি গিফট দিয়ে বলে, এটা তোমার ভাইকে দিবা আর বলবা যে এটা ভ্যালেন্টাইন গিফট। সে গিফটটা নিয়ে বাসায় গিয়ে দেখে তার ভাই শহর থেকে বাড়িতে চলে এসেছে। সে তার ভাইকে দেখে অনেক খুশি হয়। বেদা, তার বোন এবং তার ভাই মিলে গিফটটা খুলে দেখে এক আইফোন। তারা প্রচন্ড রকমের এক্সাইটেড হয়। তখন তার ভাই তার বোনকে বলে যে বেদা বক্সিং শিখতে চাচ্ছে মাস্টার্স না করে, আর আমি এটা অনেক অ্যাপ্রিশিয়েট করতেছি। এই কথা শোনার পর বেদা অনেক খুশি হয় যে তার ভাই তাকে সাপোর্ট করতেছে। এরপর দেখা যায় বেদাদের এলাকার কিছু গুন্ডাপান্ডা দলবল নিয়ে একটি বিয়েতে হাজির। সেখানে গিয়ে তারা কনের ভাইকে জিজ্ঞাসা করতে থাকে যে এখানে বিয়ের আয়োজন কে করতে বলছে আমাদের পারমিশন ছাড়া। তারা বলতে থাকে এই গ্রামে আমরা বিয়ে ঠিক করবো বা কার সাথে বিয়ে করব এটার জন্য তোমাদের কাছে পারমিশন নিতে হবে। এই দলটার লিডার ছিল সায়ুক। এই কথা শোনার সাথে সাথে এই দলটার লিডার সায়ুক, যে গ্রামের ছোট প্রধানজি, সে তাকে চড়থাপ্পড় মারতে থাকে তার দিকে তাকিয়ে থাকার জন্য। একটু পর তারা বিয়ের কনেকে তুলে নিয়ে চলে যায়। এই দৃশ্য দেখে বেদা তার বোনকে বলে যে আমি এই সমাজ ব্যবস্থাকে ঘৃণা করি আর আমি এর প্রতিশোধ নিব একদিন। এরপর দেখা যাচ্ছে ভারতের সেনাবাহিনীর একজন মেজর, যার নাম অভিমন্যু, সে ভারতের কাশ্মীরে একটি জঙ্গি সংগঠনের আস্তানায় যায় ডাক্তার সেজে। সেখানে গিয়ে সে বলে যে তোমাদের উস্তাদ রিয়াজের ছেলের শরীর নাকি অনেক খারাপ আর আমি তার জন্য এসেছি এখানে। অভিমন্যু সেই ছেলেটিকে চেক আপ করে বলে তাকে হাসপাতালে ভর্তি করাতে হবে। আর তখনই তার হাতের মধ্যে একটা হিন্দি লেখা দেখে রিয়াজ এবং তার 7 জন বুঝে ফেলে যে সে একটা ছদ্মবেশী ডাক্তার। আর তখনই তারা তার উপর অ্যাটাক করে। রিয়াজ এবং দলবলের সাথে প্রচন্ড রকমের মারামারি শুরু করে দেয় মেজর অভিমন্যু। মারামারির শেষ পর্যায়ে মেজর অভিমন্যু রিয়াজকে ধরে ফেলে। মেজর অভিমন্যু তাকে মোবাইলের মধ্যে একটা মেয়ের ভিডিও দেখায় যে নাকি ছিল মেজর অভিমন্যুর ওয়াইফ, এবং সে মেয়েটিকে রিয়াজ মেরে ফেলেছিল। মেজর অভিমন্যুর মোবাইলে তার সিনিয়র অফিসার তাকে ফোন করে বলে যে তুমি কোনোভাবেই রিয়াজকে হত্যা করবে না, কিন্তু মেজর অভিমন্যু তার কথা পাত্তা না দিয়ে তাকে সাথে সাথে গুলি করে মেরে ফেলে। মেজর অভিমন্যু সিনিয়র অফিসারের কথা না শোনার জন্য ভারতীয় মিলিটারি ডিপার্টমেন্ট তাকে কোর্ট মার্শালের মাধ্যমে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। অভিমন্যু তার শ্বশুর বাড়িতে ফিরে আসে সবকিছু ছেড়ে ছুড়ে। একদিন সকালবেলা অভিমন্যু তার শ্বশুরের সাথে মর্নিং ওয়াক করতেছিল, তখন সে একটা লাল ব্রিফকেস দেখতে পায় যেটা পড়ে আছে নদীর ধারে। সেখানে গিয়ে সে সেটা খুলে দেখে সেই বিয়ের আসর থেকে তুলে নেওয়া কনের লাশ পাওয়া গেছে ভিতরে। থানার মধ্যে কমপ্লেন করলে পুলিশ সেটাকে তেমন একটা পাত্তা দেয় না। আর এই দৃশ্য দেখে অভিমন্যু আর তার শ্বশুর পুলিশ স্টেশন থেকে বাড়িতে চলে আসে। অভিমন্যুকে তার শ্বশুর তাদের গ্রামের প্রধানজির বাড়িতে নিয়ে যায় একটা চাকরির সন্ধানের জন্য। সেখানে যাবার পর প্রধানজির সাথে অভিমন্যুর কথা হয়। অভিমন্যুকে দেখে তার পছন্দ হয়, তখন তাকে বলে যে আমাদের কলেজের বক্সিং ট্রেনার হিসেবে তাকে নিয়োগ দিয়ে দাও। পরের দিন সকালে কিছু স্টুডেন্ট আসে বক্সিং ট্রেনিং এর জন্য নাম লেখাতে, আর তাদের সাথে বেদা বারুয়াও চলে আসে নিজের নাম লেখানোর জন্য। সে যখন লাইনের মধ্যে দাঁড়ানো, হঠাৎ করেই ছোট প্রধানজি সায়ুক সেখানে এসে উপস্থিত হয়। সেখানে সে বেদাকে দেখে একটু উত্তেজিত হয়ে পড়ে। সে তাকে বলে একটা মেয়ে হয়ে তুমি বক্সিং শিখবে, এসব ছেলেদের কাজ, তুমি গিয়ে বরং রুম পরিষ্কার করো। বেদা সেখান থেকে চলে যায় এবং সে একটা রুমের কোনায় গিয়ে রুম পরিষ্কার করতে থাকে। অভিমন্যু চুপচাপ সবকিছু সে দাঁড়িয়ে দেখে, কোনো প্রতিবাদ না করে। তারপর দেখা যায় বেদা প্রতিদিনই সে ট্রেনিং সেন্টারে আসে আর তার ট্রেনারকে রিকোয়েস্ট করে যে তাকেও তাদের দলে নেওয়ার জন্য, কিন্তু ট্রেনার তাকে বলে ছোট প্রধানজি কোনোভাবে তোমাকে নিতে যাচ্ছে না, তুমি এখান থেকে চলে যাও। বেদা তখন হতাশ হয়ে তার বাড়িতে ফিরে আসে। একদিন রাতের বেলা বেদার বাবা তার ভাইকে মোবাইলে চুপি চুপি প্রেমিকার সাথে কথা বলার সময় হাতে নাতে ধরে ফেলে। তার বাবা তার ভাইকে অনেক মারতে থাকে কারণ সে প্রধানজির বোনের সাথে প্রেম করে। তার বাবা তার ভাইকে বুঝায় তুমি যদি তার সাথে সম্পর্ক শেষ না করো তাহলে প্রধানজি তোমাকে মেরে ফেলবে একেবারে। এই দৃশ্য দেখে বেদা আর বেদার বোন একদম ভয় পেয়ে যায়। বেদা একদিন তার স্কুটি নিয়ে কলেজে যাচ্ছিল, হঠাৎ করে রাস্তার মধ্যে ছোট প্রধানজি তাকে আটকায় এবং ছোট প্রধানজিকে বক্সিং নিয়ে টিস করার জন্য সে বেদাকে মারতে থাকে। বেদার হাতে তখন কিছু টাকা ছিল, যে টাকা তার বাবা দিয়েছিল বক্সিং এর জন্য জুতা আর হাতের গ্লাভস কেনার জন্য। সে ওই টাকাগুলো তার হাত থেকে নিয়ে সে ছিঁড়ে ফেলে। বেদার এই করুণ অবস্থা দেখে অভিমন্যু সিদ্ধান্ত নেয় যে ছোট প্রধানজিকে সাহায্য করবে। তাই সে মুখ ডেকে তাদের আস্তানায় গিয়ে একদিন হাজির হয় এবং সেই সবাইকে পিটিয়ে একদম আত্মরা করে ফেলে। যেহেতু তার মুখ ঢাকা ছিল তাই পুলিশও বুঝতে পারতেছে না এই কাজটা কে করেছে। পরের দিন সকালবেলায় বেদার মা বাড়ির দরজা খুলে দেখে দরজার সামনে কেউ
ও একজন একটা ব্যাগ রেখে গেছে, আর সেটার মধ্যে ছিল বক্সিং এর নতুন গ্লাভস আর জুতা। বেদা বুঝতে পারে যে কে এই কাজটা করেছে। সে তখন সরাসরি অভিমন্যুর কাছে যায়। অভিমন্যু তাকে বলে, কাল সকাল থেকে তোমার ট্রেনিং শুরু হবে। শুরু হয়ে যায় বেদার স্বপ্ন পূরণের যাত্রা। অভিমন্যু বেদাকে বক্সিং শেখানোর জন্য ট্রেনিং দিতে থাকে। এর ঠিক কিছুদিন পরেই গ্রামের প্রধানজি বেদার কলেজে এসেছে তাদের বক্সিং ট্রেনিং সেন্টার উদ্বোধন করার জন্য। তখন অভিমন্যু বেদাকে নিয়ে প্রধানজির সামনে গিয়ে বলে যে এই মেয়েটি আপনাকে কিছু বলতে চাই। বেদা তখন ভয়ে ভয়ে প্রধানজির কাছে বলতে থাকে যে আমি বক্সিং কম্পিটিশনে নাম লেখাতে চাই। সবাই ভেবেছিল প্রধানজি হয়তো তাকে রাগ করে কিছু একটা বলে ফেল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রধানজি তাকে বলে এটা খুবই খুশির কথা। সে তখন জিমের ম্যানেজারকে ডাক দিয়ে বলে তুমি বেদার নাম এন্ট্রি করে ফেলো, কাল থেকে সে এখানে ট্রেনিং নেবে। পরের দিন থেকেই বেদা বক্সিং ট্রেনিং সেন্টারে আসা শুরু করে। একদিন বেদার কলেজে হোলি খেলার সময় বেদার ভাই বিনোদকে প্রধানজির ছোট বোনের সাথে দেখে ফেলে ছোট প্রধানজি সায়ুক। বেদা ও তার পরিবারের সবাইকে মাথার মধ্যে জুতা দিয়ে দাঁড় করিয়ে রেখে অপমান করতে থাকে প্রধানজির কাকা। বেদার বাবা বারবার ক্ষমা চায় তার ছেলেকে মাফ করে দেওয়ার জন্য, কিন্তু প্রধানজি বলে যেহেতু অন্যায় করেছে তার জন্য তাকে শাস্তি পেতে হবে। তাই বেদার ভাই বিনোদকে বলে যে আমার বোনের পায়ের সামনে মাথা নিচু করে নাকে খড় দিবি, আর বিনোদ সবার সামনে সেটাই করে। তারপর দেখা যায় কিছু পুলিশ একদিন সকালে বেদার বাড়িতে গিয়ে বেদার ভাইয়ের খোঁজ করতে থাকে। তারা তখন তার ভাইকে না পেয়ে বেদার পরিবারের সবাইকে ধরে নিয়ে আসে থানায়। প্রধানজি তখন থানায় গিয়ে বেদার বাবাকে বলে তোমার ছেলেকে বলো সে যেখানে থাকুক সে যেন চলে আসে, আমি আমার বোনকে তোমার ভাইয়ের সাথে বিয়ে দেব। বেদার পরিবার অনেক খুশি হয়। এরপর বেদার ভাইয়ের বিয়ের চলাকালীন সময় প্রধানজি তার দলবল নিয়ে বিয়ের মণ্ডপে এসে হাজির। প্রধানজি তাদেরকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই তার সাথে জনকে বলে যে এখনই তাদেরকে শেষ করে দাও। আর তখনই সাথে সাথে একজন ছুরি দিয়ে প্রধানজির বোন এবং বেদার ভাইকে মেরে ফেলে। এখন বেদার বাবা বেদা আর তার বোনকে বলে তোরা এখান থেকে পালিয়ে যা। বেদা আর তার বেদার বোন রাস্তার মধ্যে যান নিয়ে দৌড়াতে থাকে। আর আশেপাশের অনেকবারই দরজায় ধাক্কা দেয় দরজা খোলার জন্য, কিন্তু কেউই খুলে না প্রধানজির ভয়ে। বেদা আর বেদার বোন একটা জায়গায় লুকিয়ে থাকে, আর এদিকে ছোট প্রধানজি তাদেরকে ধরার জন্য এদিকে সেদিকে খুঁজতেছে। বেদার বোন বেদাকে বলে আমাদের আর বাঁচার পথ নেই, তুই একটা কাজ কর, তুই পালিয়ে যা, আমি তাদেরকে দেখতেছি, আর তুই পিছনের দিকে ভুলেও তাকাবি না। যেই কথা সেই কাজ। বেদা প্রাণপণ দৌড়াতে থাকে, আর এদিকে বেদার বোনকে তারা মেরে ফেলে। বেদা দৌড়াতে দৌড়াতে অভিমন্যুর বাড়িতে এসে হাজির। অভিমন্যু বেদাকে নিয়ে প্রধানজির বাড়ি থেকে হাজির হয়। অভিমন্যু প্রধানজিকে বলে আপনার সাথে আমার কিছু কথা আছে। তখন অভিমন্যু প্রধানজিকে তাদের হিন্দু ধর্মের জাতি বিভেদ নিয়ে বলে। প্রধানজি তাকে বলে ওরা ছোট জাত, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। তখন অভিমন্যু প্রধানজিকে বলে তোর শিক্ষাগত যোগ্যতা মাত্র 10ম শ্রেণী, গ্রামের মানুষ তারপরও তোকে গ্রামের প্রধান করেছে, আর তুই কিনা মানুষের ভালো না করে তাদেরকে মারতেছিস। তখন প্রধানজি অভিমন্যুর পাস্ট নিয়ে কথা বলে। অভিমন্যুর ওয়াইফ যে নাকি কাশ্মীরে সাংবাদিক হিসেবে কাজ করতেছিল, তাকে কাশ্মীরের সন্ত্রাসীরা একদিন ধরে মেরে ফেলে। আর অভিমন্যু একজন সেনাবাহিনীর অফিসার হয়েও তাকে বাঁচাতে পারেনি। অভিমন্যু তখন প্রচন্ডভাবে ক্ষিপ্ত হয়ে যায়। তারপর তাকে বলে তোর কাছে দুইটা সুযোগ আছে, তুই হয় ভালো হয়ে যাবি, না হলে আমার সাথে লড়াই করবি। প্রধানজি তখন 10 কদম পিছু গিয়ে বলে আমি তোর সাথে লড়াই করব। অভিমন্যু তখন ঠিক আছে বলে বেদাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর দেখা যায় অভিমন্যু বেদাকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স করে এই গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ ফোর্স আর প্রধানজি ছোট ভাই তাদেরকে অ্যাটাক করে যেন তারা এখান থেকে বেরিয়ে না যেতে পারে। রাস্তার মধ্যে অভিমন্যুর সাথে তাদের চরম মারামারি শুরু হয় এবং শেষ পর্যন্ত সে সবাইকে শেষ করে দিয়ে সেখান থেকে বের হয়ে যায় গাড়ি নিয়ে। এই ঘটনার পর প্রধানজি প্রচন্ডভাবে রেগে যায়। সে পুলিশের ওসিকে বলে যে তোমরা যেভাবে হোক তাকে ধরে আনো, আমি তাদেরকে নিজ হাতে খুন করব। রাস্তায় গাড়ির মধ্যে বেদা অভিমন্যুকে বলে যে আমি কখনো কারোর জন্য পাশে দাঁড়াই নাই, কিন্তু আমার জন্য আপনি দাঁড়ালেন, আমার জন্য আপনি আপনার নিজের জীবনকে বিপদের মধ্যে ফেললেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর পালিয়ে যেতে চাই না, আমি তাদের বিরুদ্ধে কোর্টে যাব। অভিমন্যু তাকে বলে কোর্টে গিয়ে কোনো লাভ হবে না, কারণ তারা তোমাকে কোর্টের বাইরে গুলি করে মেরে ফেলবে। তখন বেদা বলে যে তারপরও আমি কোর্টে যেতে চাই, কারণ আমার আশা এবং আমার সাহস আমাকে পথ দেখা। তাই অভিমন্যু বলে যে আমার ওয়াইফ রাশিও ঠিক একই কথাই বলেছিল, তাকে আমি বারবার বলেছিলাম যে তুমি কাশ্মীরের সন্ত্রাসীদের বিপক্ষে কাজ করো না, ওরা যখন জানতে পারবে তখন ওরা তোমাকে মেরে ফেলবে, কিন্তু রাশি আমার কথা শুনে নেই, আর ওরা একদিন ওকে শেষ করে ফেলে। অভিমন্যু বেদাকে নিয়ে বেদার এক আঙ্কেলের বাসায় এসে হাজির। তার আঙ্কেল তাকে দেখে কিছুটা অবাক হলেও পরে তাদেরকে বাসায় নিয়ে বলে সকাল হলেই আমরা এখান থেকে চলে যাব। এই বলে তার আঙ্কেল তাদেরকে রুমের মধ্যে রেখে সে বের হয়ে যায়, আর তার সাথে সাথেই পুলিশ এসে গুলি করতে থাকে তাদের বাসা লক্ষ্য করে। অভিমন্যু আর বেদা বাইরে এসে দেখে বেদার আঙ্কেল পুলিশের সাথে দাঁড়ানো। তার আঙ্কেল তাদের সাথে গাদ্দারি করেছে। অভিমন্যুর সাথে পুলিশের দারোগার এবং বাকিদের সাথে প্রচন্ড রকমের মারামারি হয়। সে তাদেরকে আহত করে বেদাকে নিয়ে দৌড়াতে থাকে, আর পিছন পিছন প্রধানজির দলগুলো তাদেরকে ধরার জন্য আসতে থাকে। বেদাকে প্রধানজির কাকা দেখে ফেলে এবং তাকে যখন সে গুলি করতে যাবে তখনই অভিমন্যু তাকে ছুরি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। তখন বাকিরা বেদা এবং অভিমন্যুকে লক্ষ্য করে গুলি করতে থাকে। বেদা আর অভিমন্যু দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতেই হঠাৎ করে বেদা নিচে পড়ে যায় এবং সে মাথায় আঘাত পায়। আর তখনই প্রধানজির দলবল অভিমন্যুকে ঘিরে ফেলে। অভিমন্যুকে শেষ করার নির্দেশ দিয়ে আর কাকা সেখান থেকে চলে আসতে যাবেই তখনই দেখে অভিমন্যু একটা ছুরি দিয়ে তাদের প্রায়
সবাইকে শেষ করে ফেলে। এদিকে বেদা দেখে যে একটি পুলিশ অফিসার অভিমন্যুকে লক্ষ্য করে বন্দুক তাক করছে, আর ঠিক তখনই সে একটা পিস্তল নিয়ে সে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। তখন সে পুলিশটি বেদাকে লক্ষ্য করে গুলি করে তার পায়ের মধ্যে। অভিমন্যু বেদাকে বাঁচাতে সে একটা টিলার উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে। অভিমন্যু বেদাকে নিয়ে পাশের একটা মন্দিরে যায়, যেখানে একটা বিয়ে হইতেছিল এবং অনেক মানুষ জমায়েত ছিল। সেখানেও প্রধানজি তার দলবলের সাহায্যে তারা সবাইকে বলতে থাকে যে এখানে একটা সন্ত্রাসী এসেছে, আমরা তাকে খুঁজতে এসেছি। এই কথা শুনে বেদা তার মাথার সব চুল কেটে ফেলে যেন তাদেরকে কেউ চিনতে না পারে। তারপর দেখা যায় বেদার বাবা বেদার সাথে দেখা করে তাকে ট্রেনের টিকিট এবং কিছু টাকা দেয় এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। অভিমন্যু বেদাকে বলে আমরা এখান থেকে পালিয়ে কোথায় যাব? বেদা বলে আমরা ডিস্ট্রিক্ট কোর্টে যাব, সেখানে গিয়ে আমরা প্রধানজির বিরুদ্ধে মামলা করব। বেদার বাবা তার হাতে একটা ব্লেডের টুকরা দিয়ে বলে তুমি যদি কোনো কারণে ব্যর্থ হও তাহলে তুমি নিজের হাত কেটে ফেলে আত্মহত্যা করে ফেলবে। বেদা ব্লেডের টুকরোটি হাতে নিয়ে অভিমন্যুকে বলতে থাকে নিজের বাবা তার মেয়েকে বলতেছে হাত কেটে আত্মহত্যা করে ফেলতে। বেদার বাবা তাকে বলে আমরা কোনোভাবেই তাদেরকে হারাতে পারবো না, আমাদের উচিত হবে নিজেদেরকে শেষ করে ফেলা। তখন বেদা বলে তার বাবাকে যে আমি হেরে যেতে রাজি আছি, কিন্তু তার আগে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতে চাই। ওরা যখন কথা বলতেছিল তখনই হঠাৎ করে প্রধানজির ছোট ভাই তাদেরকে অ্যাটাক করে এবং ওদেরকে তাদের আস্তানে ধরে নিয়ে আসে। ছোট প্রধানজি তখন বেদাকে মারতে থাকে, তখন বেদা তার মুখের মধ্যে লুকিয়ে রাখা সে ব্লেডের টুকরো দিয়ে তার হাতে একটা পুশ মারে, আর এদিকে অভিমন্যু তার হাতের দড়ি ছিঁড়ে ফেলে বাকিদের উপর অ্যাটাক করে। বেদা ছোট প্রধানজি সাইওকে তার পূর্বের কুকর্মের কথা মনে করিয়ে তাকে মারতে মারতে একেবারে আত্মহত্যা করে ফেলে। অভিমন্যু এবং বেদা সেখান থেকে চলে আসার আগে একটা টাইম বোমা সেট করে যায়, সেটা ব্লাস্ট হয়ে ছোট প্রধানজি এবং তার সাঙ্গবাঙ্গরা সবাই শেষ হয়ে যায় একেবারে। এদিকে প্রতিশোধ নেবার জন্য প্রধানজি এবং তার দলবল জেলা কোর্টে গিয়ে অভিমন্যু এবং বেদাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। তারা একের পর এক গুলি করতে থাকে অভিমন্যুর উপর এবং অভিমন্যু পাল্টা গুলি করতে থাকে। গোলাগুলির এক পর্যায়ে অভিমন্যু বেদাকে বলে যে তুমি তোমার বাবাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, তোমরা জজ সাহেবের কাছে গিয়ে প্রধানজির সব অপকর্মের কথা বলো, সবাইকে বলো এই প্রধানজি এই গ্রামে কি ধরনের অত্যাচার করেছে। তখন হঠাৎ করে অভিমন্যুর গায়ে একটা গুলি লাগে। অভিমন্যুকে প্রধানজি এবং তার দলবল ঘিরে ফেলে, তাকে সবাই মিলে মারতে থাকে। অভিমন্যুর সারা শরীরে অনেকগুলো গুলি লাগে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। প্রধানজি অভিমন্যুর কাছে এসে বলে অনেক বড় বড় কথা বলেছো আমার বিরুদ্ধে, কিন্তু দেখো এখানে আমি সব, আমাকে কেউ ডিঙ্গাতে পারবে না। আর এদিকে বেদা তার বাবাকে নিয়ে জজ সাহেবের রুমে গিয়ে তাদেরকে বলতে থাকে প্রধানজির সব অপকর্মের কথা, কিভাবে তারা গ্রামের মধ্যে অত্যাচার করতেছে মানুষের উপর, কেউ ভয়ে তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। আমরা শুধু আমাদের জীবন নিয়ে বাঁচতে চাই, আর কিছুই চাই না, আমাদেরকে আপনারা বাঁচতে দিন। আর এদিকে প্রধানজি অভিমন্যুকে আত্মহত্যা অবস্থায় ফেলে রেখে চলে আসতেছিল, তখন অভিমন্যু উঠে দাঁড়িয়ে প্রধানজিকে তার নিজের হাতের বন্দুক দিয়েই শেষ করে ফেলে। আর এইভাবেই একজন অত্যাচারী শোষকের হাত থেকে বেদা এবং তার পরিবার মুক্তি পায় বেদার পুরো গ্রাম। তাহলে বন্ধুরা, তোমাদের যদি আজকের এই মুভির গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।